সিলেট জেলা সিলেট বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলা দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত। বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এই প্রাচীন জনপদ বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও সিলেটে রয়েছে প্রসিদ্ধ ইতিহাস। সিলেটে বসবাসকারী বিভিন্ন আদিবাসীদের রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি। জৈন্তিয়া পাহাড়ের অপরূপ দৃশ্য, জাফলংয়ের মনোমুগ্ধকর সৌন্দর্য, ভোলাগঞ্জের সারি সারি পাথরের স্তূপ পর্যটকদের টেনে আনে বারবার। এমনই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সৌন্দর্যকন্যা সিলেটের 10টি সেরা দর্শনীয় স্থানে আমাদের আজকের এই পর্বটি সাজানো হয়েছে। আশা করি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 10, লাউয়াছড়া জাতীয় উদ্যান। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি সংরক্ষিত বনাঞ্চল। এখানে প্রকৃতি তার সৌন্দর্য ভাণ্ডার অকৃপণভাবে বিতরণ করেছে। বিভিন্ন প্রজাতির গাছপালা, বিচিত্র রকমের বন্যপ্রাণী, গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ ও মিশ্র চিরহরিৎ বন, যার আয়তন 1250 হেক্টর। জুল ভার্নের বিখ্যাত উপন্যাস অবলম্বনে করা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ ছবিটির একটি দৃশ্যের শুটিং হয়েছিল এই বনে। বাংলাদেশের একমাত্র জীবিত আফ্রিকান টিকো গাছটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে আছে। পৃথিবীর মাত্র 4টি দেশে বিলুপ্তপ্রায় উল্লুক পাওয়া যায়। বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সবচেয়ে বেশি সংখ্যক এই উল্লুকগুলোকেই দেখা যায়। লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রায় 276 প্রজাতির বন্যপ্রাণী আছে। এই উদ্যানের ভিতর রয়েছে শত বছরের ঐতিহ্যবাহী খাসিয়াপুঞ্জি, যারা ধারণ করে আছে তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য। লাউয়াছড়া যেতে হলে প্রথমে ট্রেন বা বাসে করে শ্রীমঙ্গল অথবা কমলগঞ্জে আসতে হবে। ঢাকা থেকে রেল ও সড়ক পথে শ্রীমঙ্গল যাওয়া যায়। লাউয়াছড়া উদ্যানে থাকবার জন্য একটি ফরেস্ট রেস্ট হাউসও রয়েছে। বন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনি লাউয়াছড়া রেস্ট হাউসে থাকতে পারেন। এছাড়া শ্রীমঙ্গলে থাকার জন্য সবচেয়ে ভালো মানের জায়গা ভানুগাছ সড়কে টি রিসোর্টটি। নাম্বার 9, টাঙ্গুয়ার হাওর। বাংলাদেশে সুবিশাল গামলা আকৃতির অগভীর জলাভূমিকে হাওর বলা হয়, যা প্রতি বছর বর্ষায় পানিতে প্লাবিত হয়ে ঢেউহীন সাগরের আকার ধারণ করে। বছরে 7 মাস হাওরগুলো পানিতে ডুবে থাকে। আবার শীত ও গ্রীষ্মে হাওরগুলিকে মনে হয় সীমাহীন প্রান্তর। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মাঝে প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ঘন নীল জলরাশি নিয়ে শুয়ে আছে এই টাঙ্গুয়ার হাওর। আসলে এটি 51টি ছোট হাওরের সমন্বয়ে তৈরি বিস্তীর্ণ এক জলাভূমি। মূল হাওর অবশ্য আছে 28 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। বাকি অংশে আছে কিছু গ্রাম ও কৃষিজমি। প্লাবনের পানিতে গ্রামগুলো বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়। স্থানীয় মানুষেরা টাঙ্গুয়ার হাওরকে বলে 9 কড়ি কান্দার 6 কড়ি বিল, যার গায়ের কাছে হাতছানি দেয় মেঘালয়ের পাহাড়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিষ্টি জলের জলাভূমি এই টাঙ্গুয়ার হাওর, যে হাওরে মেঘালয়ের পাহাড় থেকে নেমে এসেছে 30টিরও বেশি ঝর্ণা। টাঙ্গুয়ার হাওর বেড়ানোর আদর্শ সময় বর্ষাকাল, কারণ এই সময় টাঙ্গুয়ার হাওর জলে টইটম্বর থাকে। তবে পাখি দেখতে হলে যেতে হবে শীতকালে। টাঙ্গুয়ার হাওর যেতে হলে ঢাকা বা সিলেট থেকে যেতে হবে সুনামগঞ্জ। সেখান থেকে অটো করে পৌঁছে যান তাহিরপুর ঘাট। সেখান থেকে আপনাকে যন্ত্রচালিত নৌকা ভাড়া করে যেতে হবে টাঙ্গুয়ার হাওর। নৌকা যত এগোতে থাকবে ততই হাওরের পানি কাচের মতো স্বচ্ছ হতে থাকবে। দেখতে পাবেন পানির তলায় মাছেদের খুনসুটি, কাঁকড়াদের গাম্ভীর্যপূর্ণ চলাফেরা। সারাদিন
টাঙ্গুয়ার হাওরের বুকে ঘোরাফেরার পর হাওরের বুকে নয়নাভিরাম সূর্যাস্ত স্মৃতির পাতায় অক্ষয় হয়ে থাকবে। টাঙ্গুয়ার হাওরে থাকার জন্য তেমন কোনো ব্যবস্থা নেই, তবে যদি নৌকায় রাত কাটাতে চান তবে নিরাপত্তার জন্য পাড়ের কাছাকাছি থাকার চেষ্টা করুন। আর ঘর ভাড়া করতে চাইলে টেকের ঘাট এলাকায় হাওর বিলাস নামে কাঠের বাড়িতে স্বল্প মূল্যে রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন। তবে টাঙ্গুয়ার হাওরে নৌকা এক রাত থাকার অভিজ্ঞতা নিলে অবশ্যই আপনার ভালো লাগবে। নাম্বার ৮, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। ৩৬০ আউলিয়ার সিলেট নগরী পুণ্যভূমি হিসাবে খ্যাত। সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ সাহিত্য আছে এদের মধ্যে হযরত শাহজালালই অন্যতম, আর এজন্য তাকে অলিকুল শিরোমণিও বলা হয়। হযরত শাহজালাল সকল ধর্মের মানুষের কাছে সমর্থিত ছিলেন। প্রতি বছর হযরত শাহজালালের মাজারে জিয়ারতে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ঢল দেখা যায়। হযরত শাহজালালের মাজারের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এই পুকুরে শোভা বর্ধন করে আছে অসংখ্য গজার মাছ। কথিত আছে হযরত শাহজালাল ৩৬০ আউলিয়া নিয়ে সিলেটে আসার সময় গজার মাছ নিয়ে এসেছিলেন। এসব মাছকে পুকুরে ভেসে বেড়াতে দেখে দর্শনার্থীরা আনন্দ লাভ করেন ও মাছেদের খাবার দেন। শাহজালালের মাজারের পাশে একটি কূপ রয়েছে। এই কূপে সোনালী ও রূপালী রঙের মাছও দেখা যায়। জনশ্রুতি আছে শাহজালালের আধ্যাত্মিক ক্ষমতার কথা জানতে পেরে হযরত নিজামুদ্দিন আউলিয়া তাকে সাদরে গ্রহণ করেন এবং নিদর্শন স্বরূপ তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। আর সেই কবুতরই বর্তমানে জালালি কবুতর নামে ব্যাপকভাবে পরিচিত। মাজারের ঝাঁকে ঝাঁকে কবুতর আগতদের বিনোদিত করে। সিলেট রেল স্টেশন অথবা কদমতলী বাস স্টেশন হতে সিএনজি, রিক্সা বা অটোরিক্সা দিয়ে সহজে মাজারে যাওয়া যায়। সিলেটে থাকার মতো অনেকগুলো হোটেল আছে। আপনি আপনার প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী যে কোনো ধরনের হোটেল থাকতে পারবেন। নাম্বার ৭, ভোলাগঞ্জ সাদা পাথর। যতদূর চোখ যায় দুদিকে কেবল সাদা পাথর, মাঝখানে স্বচ্ছ নীল জল আর পাহাড়ে মেঘের আলিঙ্গন, যেন অপরূপ এক স্বর্গরাজ্য। সব মিলিয়ে অদ্ভুত এক সৌন্দর্যের ক্যানভাস। বলা হচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের কথা। সিলেট নগরী থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জ। সিলেটে পাথরের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত ভোলাগঞ্জ পাথর কোয়ারির 0 পয়েন্ট সংলগ্ন নতুন পর্যটন স্পট হিসেবে খ্যাতি লাভ করেছে এবং তার নামই হয়েছে সাদা পাথর। এখানে বর্ষা স্নাত প্রকৃতি যেন সেজে ওঠে সবুজের আচ্ছাদনে। ভোলাগঞ্জ কোয়ারির 0 পয়েন্টের ওপরে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল। সেখান থেকে নেমে আসা ঝর্ণার অশান্ত শীতল পানির অস্থির বেগে বয়ে চলা গন্তব্য ধলাই নদীর বুক। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে। স্বচ্ছ নীল জল আর পাহাড়ের সবুজ মিলেমিশে একাকার। নদীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের বিছানা নদীটির শোভা বাড়িয়ে দিয়েছে হাজার গুণ। সাদা পাথরের ওপর দিয়ে বয়ে চলা ঝর্ণার পানির তীব্র স্রোতে নয়ন জোনায় আর শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমিষে। শহরে যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে সারা দেশ থেকে ছুটে আসেন পর্যটকরা। পথে যেতে দূর থেকে পাহাড়ের সৌন্দর্য মন কাড়বে আপনার, মন চাইবে 2 হাতে জড়িয়ে প্রকৃতির এই সৌন্দর্যকে আলিঙ্গন করতে। ভারত থেকে নেমে আসা সিম্বাত্ন নদী ধলাই নদীর 0 পয়েন্ট এলাকা স্থানীয়ভাবে সাদা পাথর এলাকা হিসেবে পরিচিত। সম্প্রতি জায়গাটি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকাটি দেখতে প্রতিদিনই পর্যটকরা সেখানে ভিড় করেন। স্থানীয় বাসিন্দারা জানান, ভারতের খাসিয়া জয়ন্তিয়া পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর পানির সঙ্গে প্রতি বছর বর্ষাকালে নেমে আসে প্রচুর পাথর।
ধলাই নদীর তলদেশে রয়েছে পাথরের বিপুল মজুদ। সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যেতে হলে আপনাকে আসতে হবে নগরীর আম্বরখানা পয়েন্টে। এটি হযরত শাহজালালের মাজারি গেটের সাথে। এখানে বাস বা সিএনজি স্টেশন আছে। বাস বা সিএনজি করে যেতে হবে ভোলাগঞ্জ সাদা পাথর। দূরত্ব প্রায় 33 কিলোমিটার। সময় নেবে 1 ঘন্টার মতো। ভোলাগঞ্জে থাকার মতো তেমন কিছু নেই, আর দরকারও নেই। দেখা শেষ হলে চলে আসবেন সিলেট শহরে। এখানে বিভিন্ন মানের হোটেল রয়েছে, তবে হোটেল নেওয়ার সময় অবশ্যই আম্বরখানা এলাকায় নেবেন। এখান থেকে সব দিকে মুভ করার যানবাহন খুব সহজে পাওয়া যায়। নাম্বার 6, শ্রীমঙ্গল। ছুটি কাটানোর জন্য পরিবার পরিজন নিয়ে কোথাও বেড়াতে যেতে চান? হাতে 2-3 দিন সময় নিয়ে বেড়ানোর জন্য চমৎকার জায়গা মৌলভীবাজারে শ্রীমঙ্গল। যতদূর চোখ যায় কেবল সবুজেরই হাতছানি। চা বাগানের সারি সারি টিলা, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য। এই নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর সৌন্দর্যের লীলাভূমিতে বেড়ানো যায় 12 মাস জুড়ে। এখানে যেমন বনভূমি রয়েছে, তেমনি রয়েছে হাওড়ার বিল। পাশাপাশি আদিবাসী খাসিয়া, মণিপুরি, গারো, টিপরা এদের বাড়িঘরও রয়েছে। চা শিল্পের জন্য শ্রীমঙ্গলের সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপী। দেশি বিদেশি পর্যটকদের পদপারে সারা বছর মুখরিত থাকে শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে রয়েছে দেশি বিদেশি কোম্পানির ছোট বড় প্রায় 44টি চা বাগান। শহরের প্রবেশদ্বারে আপনাকে স্বাগত জানাবে চাকন্যা ভাস্কর্য। চা বাগানের লেকগুলোর সৌন্দর্য উপভোগ্য। শ্রীমঙ্গলের সুবিশাল হাইল হাওরের নীল জলরাশি, বিভিন্ন রঙের পদ্ম ফুল, মাছের খেলাও কম আকর্ষণীয় নয়। হাইল হাওরের অভ্যন্তরে 100 হেক্টর জায়গা জুড়ে বাইক্যা বিল অবস্থিত। এই বিল শুধু মাছের জন্যই নয়, পাখি এবং অন্যান্য প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল। শীতে বাইক্যা বিলে বসে অতিথি পাখিদের মিলন মেলা। ডিঙি নৌকায় চড়ে বাইক্যা বিলে ঘুরে বেড়ানোর মনে এনে দেবে স্বর্গীয় অনুভূতি। দেশের যে কোনো স্থান থেকে সড়ক ও রেলপথে সহজে শ্রীমঙ্গল যাওয়া যায়। থাকার জন্য এখানে রয়েছে হোটেল, মোটেল, গেস্ট হাউস। কম খরচে থাকার জন্য হোটেল আছে। শীতকালে অগ্রিম বুকিং দিলেও ভালো হয়। নাম্বার 5, লালাখাল। সিলেট শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলায় স্বচ্ছ নীল পানি নদী লালাখাল প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। প্রকৃতিকে একান্তে অনুভব করার জন্য স্থানটি বেশ উপযোগী। পাহাড়ের ঘন সবুজ বন, নদী, চা বাগান ও নানা জাতের বৃক্ষের সমাহার লালাখাল জুড়ে। পানি আর প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া এখানকার মানুষের জীবনযাত্রা আপনাকে দেবে নতুন করে বাঁচার প্রেরণা। লালাখালে গেলে আদিবাসীদের সঙ্গে আপনার শখেরও সুযোগ থাকছে। সবকিছু মিলিয়ে এলাকাটি পর্যটকদের কাছে বেশ প্রিয়, কাঙ্ক্ষিত ও প্রতীক্ষিত একটি স্থান। সড়কপথ, নৌপথ দুভাবে যাওয়ার ব্যবস্থা থাকলেও নৌভ্রমণটি বেশি উপভোগ্য বলে এটাকে বেছে নেওয়া হয় অধিকাংশ পর্যটক। নৌপথে যেতে যেতে যেদিকে চোখ যায় মুগ্ধতা নেমে আসে মগ্নতা। নিশ্চিতভাবে কিছুক্ষণের জন্য আপনি কল্পনা রাজ্যে হারিয়ে যেতে চলেছেন, এ খেয়ালই হবে না। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জির পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। লালাখালে যেতে হলে সিলেটের শিশু পার্কের সামনে থেকে লেগুনা অথবা জাফলংয়ের বাসে চেপে সিলেট তামাবিল সড়ক ধরে যেতে হবে সারিঘাট। সিলেটের জাফলং মাঝামাঝি এই স্থানটির নাম সারিঘাট আগে বলা হয়েছে, যার জন্য দুটি সড়কপথ ও নৌপথ রয়েছে।
সড়ক পথে যেতে হলে মাইক্রোবাস বা কার ভাড়া নিলে ভালো হয়। তাছাড়া সিলেট শহর থেকে বাস লেগুনায় সারিঘাট গিয়ে সিএনজি চালিত অটোরিকশা ভাড়া নিতে পারেন। নৌপথে যেতে হলে আগে সারিঘাট পর্যন্ত একই নিয়মে বাস বা লেগুনায় গিয়ে নৌযান ভাড়া নিতে হবে। ফেরার পথে এখান থেকে বাসে কিংবা লেগুনায় আসতে পারবেন। সিলেটে থাকার জন্য বেশ কিছু ভালো মানের হোটেল রয়েছে। এসব হোটেলের বেশিরভাগ মাজার রোড, আম্বরখানা ও জিন্দাবাজারে অবস্থিত। নাম্বার 4, মাধবকুণ্ড জলপ্রপাত। প্রকৃতির অপরূপ লীলানিকেতন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত বাংলাদেশের একমাত্র জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত। এটি দেখতে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অনেক লোকের সমাগম ঘটে এখানে। প্রায় 200 ফুট উঁচু পাহাড়ের উপর থেকে জলরাশির গা বেয়ে অবিরাম ধারায় শাঁসা শব্দে নিচে পড়ছে। অবিরাম পতনের ফলে নিচে সৃষ্টি হয়েছে কুণ্ডের, আর কুণ্ডের প্রবাহমান স্রোতধারা শান্তির বাড়িধারার মতো মাধব ছড়া দিয়ে প্রবাহিত হচ্ছে। সরকারি উদ্যোগে এখানে গড়ে তোলা হয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের রেস্ট হাউস ও রেস্টুরেন্ট, এবং 267 একর এলাকাকে নিয়ে 2001 সালে মাধবকুণ্ড ইকো পার্ক প্রতিষ্ঠা করা হয়েছে। মাধবকুণ্ড ইকো পার্কের মেন গেট থেকে প্রায় অর্ধ কিলোমিটার পথ হেঁটে গেলে মাধবকুণ্ড ঝর্ণার দেখা মিলবে। অনিন্দ্য সুন্দর এ জলপ্রপাত প্রায় 162 ফুট উঁচু। ভ্রমণের জন্য শীতকাল উপযুক্ত সময় হওয়ার ঝর্ণাতে শীতকালে পানি কম থাকে। যদি সেই দিক চিন্তা করেন তাহলে বর্ষা বা তার আশেপাশের সময় মাধবকুণ্ড ঝর্ণা ভ্রমণ করলে তখন ঝর্ণায় অনেক পানি থাকবে। সিলেট বা মৌলভীবাজার থেকে গাড়িতে যেতে পারেন অথবা কুলাউড়া সংযোগস্থল থেকে ট্রেনে যেতে পারেন। যাত্রাপথে দেখতে পাবেন চা বাগানের অপরূপ সৌন্দর্য। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পর্যটকদের থাকা খাওয়ার সুবিধার্থে একটি রেস্টুরেন্ট, রেস্ট হাউস ও বসার জন্য কিছু শেড নির্মাণ করেছেন। শীতকালে এখানে শত শত পর্যটকের আগমন ঘটে। আরও কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে এখানে পর্যটকদের আগমন আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। নাম্বার 3, রাতারগুল জলাবন। রাতারগুল আমাদের দেশের একমাত্র ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্ট বা জলাবন। সিলেট থেকে দেশের একমাত্র স্বীকৃত এই সোয়াম্প ফরেস্টের দূরত্ব প্রায় 26 কিলোমিটার। সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নে এই জলাবন অবস্থান। উত্তরে মেঘালয় থেকে নেমে আসা স্রোতস্বিনী গোয়াইন নদী, দক্ষিণে বিশাল হাওর, মাঝখানে জলাবন রাতারগুল। উইকিপিডিয়ার পাওয়া তথ্য মতে সারা পৃথিবীতে স্বাদুপানির জলাবন আছে মাত্র 22টি। ভারতীয় উপমহাদেশে আছে এর 2টি, একটি শ্রীলঙ্কায় আর আরেকটি আমাদের রাতারগুলে। অনিন্দ্য সুন্দর বিশাল এই বনের সঙ্গে তুলনা চলে একমাত্র অ্যামাজনের। রেইন ফরেস্ট নামে পরিচিত হলেও বিশ্বের স্বাদুপানির সবচেয়ে বড় সোয়াম্প বন কিন্তু এই অ্যামাজনই। ঠিক অ্যামাজন সোয়াম্পের মতোই স্বাদুপানির বন আমাদের এই রাতারগুল। অ্যামাজনের মতোই গাছগাছালির বেশিরভাগ অংশই বছরে 4 থেকে 7 মাস থাকে পানির নিচে। বর্ষায় বড়ই অদ্ভুত এ জলের রাজ্য। কোনো গাছের কোমর পর্যন্ত ডুবে আছে পানিতে। একটু ছোট যেগুলো সেগুলো আবার শরীর অর্ধেকে ডুবে আছে জলে। কোথাও চোখ পড়বে মাছ ধরা জাল পেতেছে জেলেরা। ঘন হয়ে জন্মানো গাছপালার কারণে কেমন যেন অন্ধকার লাগবে পুরো বনটা। মাঝে মধ্যে গাছের ডালপালা আটকে দিতে যাবে পথ, হাত দিয়ে ওগুলো সরিয়ে পথ চলতে হয়। গাছের মধ্যে এখানে খরচই বেশি। কিছুর ফলে ধরে আছে শয়ে শয়ে। বটও চোখ পড়বে মাঝে মধ্যে। ভ্রমণ করতে অনুমতি নিতে হয় রাতারগুল বনবিট অফিস থেকে। সিলেট থেকে জাফলং
তামাবেল্লুরে সারিঘাট হয়ে সরাসরি গোয়াইনঘাট পৌঁছানো। এরপর গোয়াইনঘাট থেকে রাতারগুল বিট অফিসে আসবার সময় ট্রলার ভাড়া করতে হবে। রাতারগুল লালাবাজার এলাকায় ও দরগা রোডে কম ভাড়া অনেক মানসম্মত আবাসিক হোটেল ও রেস্ট হাউস রয়েছে। নাম্বার 2, বিছানাকান্দি। বিছানাকান্দি বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের একটি গ্রামের মধ্যে অবস্থিত। সিলেট শহর থেকে বিছানাকান্দি দূরত্ব প্রায় 60 কিলোমিটার। এটি সিলেটের পর্যটন স্বর্গ। দেশের সীমান্ত ঘেরা পাথরের বিছানা ও মেঘালয় পাহাড় থেকে আসে ঠান্ডা পানি। পাশেই পাহাড়ি সবুজের স্বর্গ। ছোট বড় পাথরের উপর দিয়ে ছুটে আসা স্বচ্ছ পানির স্রোতধারা বিছানাকান্দিতে সৃষ্টি করেছে এক মনোরম পরিবেশ। বাংলাদেশ ভারত সীমান্তে খাসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুই পাশ থেকে এক বিন্দুতে এসে মিলেছে। পাহাড়ের খাঁজে রয়েছে স্বচ্ছ ঝর্ণা। ভ্রমণ বিলাসীদের জন্য স্পটের মূল আকর্ষণ হলো পাথরের উপর দিয়ে বয়ে চলা পানি প্রবাহ। তাছাড়া বর্ষায় থোকা থোকা মেঘ আটকে থাকে পাহাড়ের গায়ে। মনে হতে পারে মেঘেরা পাহাড়ের কোলে বাসা বেঁধেছে। পূর্ব দিক থেকে বিয়ান নদীর একটি শাখা পাহাড়ের নিচ দিয়ে চলে গেছে ভোলাগঞ্জের দিকে। সব মিলিয়ে পাহাড়, নদী, ঝর্ণা আর পাথরের এক সম্মিলিত ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই বিছানাকান্দি। বিছানাকান্দির সারা অঙ্গ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাদা স্বচ্ছ পাথর। দেখলে মনে হয় কি হতো বিছিয়ে রেখেছে পাথরের বিছানা। এই পাথরের গা ছুঁয়ে জলরাশি ছুটে চলেছে পিয়াইন নদীতে। এই পাথর রাজ্যে ধীরে ধীরে বাড়ছে পর্যটক। দুই পাশে পাহাড় আর মাঝখানে আপনার নৌকোর ছুটে চলা। অনেক কষ্ট করে বিছানাকান্দিতে পৌঁছানোর পর এর স্বর্গীয় সৌন্দর্য দেখে নিমিষে পাথরের ক্লান্তি দূর হয়ে যায় সকলের। দূরের চেরাপুঁজি আর কাছের মেঘালয় পাহাড় থেকে নেমে আসে ঝর্ণার পানি ও পাথরের বিছানাতে পা ফেলে পর্যটকরা বিস্মিত হয়ে যান। বর্ষাকালে এই অঞ্চলটি মোহনী রূপে নিজেকে মেলে ধরে। বিছানাকান্দি যে কোনো সময় ভ্রমণের জন্য উপযুক্ত। তবে ভ্রমণের উপযুক্ত সময় হলো জুন থেকে সেপ্টেম্বর। বিশেষত বর্ষাকাল বিছানাকান্দি ভ্রমণের জন্য আদর্শ সময়। চারদিকে প্রচুর পানি প্রবাহ থাকার কারণে এই সময় বিছানাকান্দির প্রকৃত সৌন্দর্য দেখতে পাওয়া যায়। দেশে যেখানে থাকেন আপনাকে প্রথমে সিলেট জেলা শহরে আসতে হবে বিছানাকান্দি যাওয়ার জন্য। তারপর সিলেট থেকে বিছানাকান্দি যেতে হবে। বিছানাকান্দি যেতে সিলেটের আম্বুরখানা সিএনজি স্টেশন থেকে হাদারপাড় নামক জায়গায় যেতে হবে। হাদারপাড় এসে নৌকা ঘাট থেকে নৌকা ঠিক করে বিছানাকান্দি যেতে হবে। বিছানাকান্দি যাওয়ার আসার সময় কম লাগার কারণে থাকার জন্য সিলেট শহরকে বেছে নিতে পারেন। এছাড়া লালাবাজার এলাকায় ও দরগা রোডে কম ভাড়া অনেক মানসম্মত রেস্ট হাউস রয়েছে। নাম্বার 1, জাফলং। ঐতিহাসিকদের মতে বহু বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি। 1954 খ্রিস্টাব্দে জমিদারি প্রথার বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া জৈন্তা রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলং এর বিস্তীর্ণ এলাকা পতিত পড়েছিল। পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং আসতে শুরু করেন। আর পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন জনবসতি। প্রকৃতি কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। জাফলং সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। সীমান্তের ওপারে ভারতীয় পাহাড়ের টিলা,
ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পিয়ান নদীর স্বচ্ছ হিমেল পানি, উঁচু পাহাড়ে গহীন অরণ্য ও শুনশান নীরবতার কারণে এলাকাটি পর্যটকদের দারুণভাবে মোহবিষ্ট করে। এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসে এখানে। প্রকৃতি কন্যা ছাড়াও জাফলং বিউটি স্পট, পিকনিক স্পট, সৌন্দর্যের রানী এসব নামেও পর্যটকদের কাছে ব্যাপক পরিচিত। ভ্রমণ পিয়াসীদের কাছে জাফলং এর আকর্ষণীয় যেন আলাদা। সিলেট ভ্রমণে এসে জাফলং না গেলে ভ্রমণই যেন অপূর্ণ থেকে যায়। জাফলং এর শীত ও বর্ষা মৌসুমের সৌন্দর্যের রূপ ভিন্ন। বর্ষায় জাফলং এর রূপ লাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে। ধূলি ধূসারিত পরিবেশ হয়ে ওঠে স্বচ্ছ। স্নিগ্ধ পরিবেশে শ্বাস নিঃশ্বাসে থাকে ফুরফুরে ভাব। খাসিয়া পাহাড়ের সবুজাব চূড়ায় তুলার মতো মেঘরাজের বিচরণ এবং যখন তখন অঝোরধারে বৃষ্টি পাহাড়ি পথ হয়ে ওঠে বিপদ সংকুল, সেজন্য এক ভিন্ন শিহরণ। সেই সঙ্গে কয়েক হাজার ফুট উপর থেকে নেমে আসা সফেদ ঝর্ণাধারার দৃশ্য যে কারোরই নয়ন জুড়ায়। জাফলংয়ের বাংলাদেশ সীমান্তে দাঁড়ালে ভারত সীমান্ত অভ্যন্তরে থাকা উঁচু উঁচু পাহাড় শ্রেণী দেখা যায়। এসব পাহাড় থেকে নেমে আসে ঝর্ণা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়া ভারতের ডাউকি বন্দরের ঝুলন্ত সেতু আকর্ষণ করে অনেককে। এছাড়া সর্পিল আকারে বয়ে চলা ডাউকি নদীও টানে পর্যটকদের। মৌসুমী বায়ু প্রবাহের ফলে ভারত সীমান্তে প্রবল বৃষ্টিপাত হওয়ায় নদীর স্রোত বেড়ে গেলে নদী ফিরে পায় তার প্রাণ আর হয়ে ওঠে আরো মনোরম। ডাউকি নদীর পানির স্বচ্ছতাও জাফলং এর অন্যতম আকর্ষণ। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে ঘিরে জাফলং এ আয়োজন করা হয় বৈশাখী মেলা। এই মেলাকে ঘিরে উৎসবে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বর্ষাকাল আর শীতকালে জাফলং এর আলাদা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। বর্ষাকালে বৃষ্টি স্নাত গাছগাছালি আর খরস্রোতা নদী হয় দেখার মতো। তাছাড়া পাহাড়ের মাথায় মেঘের দৃশ্য যথেষ্ট মনোরম। এই এলাকায় যেমন সাধারণ বাঙালিরা বাস করে, তেমনি বাস করে উপজাতিরাও। জাফলং এর বল্লা, সংখ্যাগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি ও প্রতাপপুর জুড়ে রয়েছে 5টি খাসিয়াপুঞ্জি। আদমশুমারি অনুযায়ী জাফলং এ 1953 জন খাসিয়া উপজাতি বাস করে। এ এলাকায় যেমন সাধারণ বাঙালিরা বসবাস করে, তেমনি বসবাস করে উপজাতিরাও। জাফলং এর বল্লা, সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি ও প্রতাপপুর জুড়ে রয়েছে সব খাসিয়াপুঞ্জি। সাধারণত জাফলং ভ্রমণকারী পর্যটকরা রাত্রি যাপনের জন্য সিলেট শহরে ফিরে আসে। তাছাড়া সিলেট থেকে অন্যান্য ভ্রমণ স্থানে যাওয়া সুবিধাজনক। সিলেটের বেশিরভাগ হোটেলগুলো শাহজালাল মাজারের আশেপাশে ঘিরে অবস্থিত। দরগা গেট হতে আম্বরখানা, তালতলা, লামা বাজার, কদমতলী পর্যন্ত বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। কম খরচে থাকতে চাইলে দরগা গেট এলাকায় 500 থেকে 1000 টাকা মানের অনেক হোটেল পাবেন। আর জাফলং যদি থাকতেই হয় তাহলে মামার বাজার এলাকার জাফলং ইন হোটেল ও হোটেল প্যারিস সহ আরও কিছু রেস্ট হাউস আছে। এছাড়া জাফলং এর কাছে সুন্দর ল্যান্ডস্কেপ ভিউ সহ জৈন্তিয়া হিল রিসোর্টে যোগাযোগ করতে পারেন। আর সরকারি রেস্ট হাউসে থাকতে পূর্ব অনুমতির প্রয়োজন হয়। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এই পর্বটি? সৌন্দর্যে ঘেরা সিলেট শহরের কোন কোন দর্শনীয় স্থান আপনি ঘুরে এসেছেন আর কোথায় কোথায় যাওয়ার ইচ্ছে আছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। সবশেষে সত্যি বলতে ইচ্ছে হয়, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আজ এই পর্যন্তই। আগামী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের সামনে।